জি 24 ঘন্টায় জ্যাক হলিবল স্টুডিও থেকে আমি শুভশাসী শুরু করছি স্পেশাল 24। দুটো রাশিয়ান তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা চাপালো আমেরিকা। আপাত দৃষ্টিতে ও তো হতেই পারে বলে মনে হলেও এই সিদ্ধান্ত কিন্তু বড়সড়, কারণ এর প্রভাব পড়বে আমাদের ওপর। এতদিন নরমে গরমে হম্বিতম্বি চালাচ্ছিলেন ট্রাম্প, ভারত রাশিয়ার তেল কিনবে না টাইপের আপন মনে স্টেটমেন্ট দিয়ে যাচ্ছিলেন। কাজ হচ্ছিল না বুঝেই এই সিদ্ধান্ত। একদিকে রাশিয়ার তেল ক্ষেত্রগুলিকে বছরের শুরু থেকেই টার্গেট করছে ইউক্রেন, তারপর রাশিয়ার বাইরে ইউরোপের দুই দেশেও অয়েল রিফাইনারিতে আগুন লাগার ঘটনা। খবর, তাতে রাশিয়ার তেল রিফাইন করা হতো। ফলে দুয়ে দুয়ে চার করতে আমার মনে হয় না অসুবিধা হওয়ার কথা বলে। আসলে বিষয়গুলো না অত পেঁয়াজের খোসার মতন যত একটু একটু করে ছাড়াবেন তত দেখবেন সিনেমার মতন ব্যাপার স্যাপার। বড় বড় মাথাদের এই খেলা, যে খেলায় আপাতত টার্গেট রাশিয়ার তেল। রাশিয়ার সব থেকে বড় দুটো তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা চাপালো আমেরিকা। ফলে ওই দুই কোম্পানি থেকে তেল কেনা বেচা এখন বেশ চাপের। যদি কোনো দেশ মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই কাজ করে, শাস্তি পাবে সে দেশও। বড় দাদাগিরি যাকে বলে। সব থেকে বড় ব্যাপার, ডলারের অ্যাক্সেস পাবে না ওই দুই কোম্পানি। বিশাল ক্ষতি রাশিয়া। চাপে পড়ল ভারতও, কারণ ওই দুই সংস্থার সঙ্গে যোগ ছিল আমাদের। রসনেফট, লুকয়েল, রাশিয়ার দুই অয়েল জায়ান্ট। রাশিয়ার অর্ধেক প্রায় অপরিশোধিত তেল উৎপাদন এই দুই সংস্থার হাত ধরে। রসনেফটের সঙ্গে রিলায়েন্স দীর্ঘদিন ধরে কাজ করছে, যদিও ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো সরাসরি এরকম কোনো সংস্থা থেকে তেল কেনে না। সরাসরি না হলেও ওই দুই সংস্থার তেল কোনো না কোনো সংস্থার মাধ্যমে ভারতেও আসত। গুজরাটের ভাদিরার তৈল শোধনাগারের নায়ারা এনার্জি লিমিটেডের অন্তত 50% মালিকানা রসনেফটের। তেল আমদানিকারী দেশ হিসেবে সারা বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতের মোট তেল আমদানির 35% বেশি রাশিয়া থেকে। আগে খনিজ তেলের জন্য ভারতের ভরসা ছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পশ্চিম এশিয়ার দেশগুলি। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া সস্তায় তেল বিক্রি শুরু করে। ভারত তখন থেকেই রাশিয়ার তেল আমদানি বাড়িয়ে দেয়। এক ধাক্কায় 1% থেকে 35% পৌঁছে যায় ভারতের আমদানির পরিমাণ। ভারত নিজের ব্যবহারে সেই তেল কাজে লাগিয়েছে, পরিশোধন করে তা আবার ইউরোপে বিক্রিও করেছে। রাশিয়ার রসনেফট আর লুকয়েল দুটো বড় তেল কোম্পানি। তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মানে হলো ওই দুই সংস্থা ডলারে কোনো আদান প্রদান আর করতে পারবে না। আন্তর্জাতিক বাজারে তাই পদে পদে ধাক্কা খেতে হবে। ওই দুই সংস্থার সম্পত্তি আমেরিকায় যা যা রয়েছে তা সব ফ্রিজ করা হবে। ব্যাংক অ্যাকাউন্টও যদি থাকে তাও ফ্রিজ হবে। আমেরিকার সঙ্গে সম্পর্কিত কারোর সঙ্গে বাণিজ্য চালানো যাবে না। ওই দুই সংস্থার সঙ্গে সম্পর্কিত ব্যবসায়ী, জাহাজ সংস্থা প্রত্যেকে চাপে পড়বে। যারা ওই দুই সংস্থার থেকে তেল কিনবে তাদের ওপরেও চাপ বাড়বে। ফলে ভারত বা চীন এর পরেও ওই দুই সংস্থার থেকে তেল কিনলে তারাও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসতেই পারে। এক্ষেত্রে অবশ্য হাত ঘুরে ঘুরে ব্যবসা চালানোই রীতি। সেক্ষেত্রে আবার তেলের দাম বাড়ার সংখ্যা, আর তেলের দাম বাড়লে ক্রেতারা সেই তেল কেনই বা কিনবে? রসনেফট আর লুকয়েল ছাড়াও রাশিয়ার আরও 4টি বড় তেল কোম্পানি রয়েছে। তার মধ্যে সবথেকে বড় সংস্থা গ্যাজপ্রোম। সরাসরি না হলেও এই গ্যাজপ্রোমের একাধিক শাখা সংস্থাকে বছরখানেক ধরেই টার্গেট করা চলছে। এই অবস্থায় বাধ্য হয়ে ভারত ও চীনকে রাশিয়ার থেকে তেল কেনা কিছুটা থমকাতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শুধু এই স্যাংশন বা নিষেধাজ্ঞায় নয়, অন্য খেলাও কিন্তু চলছে। রোমানিয়ায় লুকওয়েলের একটা অয়েল রিফাইনারি আছে। দিন তিনেক আগেই তাতে আগুন লাগে। আর ঠিক একই সময়ে হাঙ্গেরিতে আর একটা রিফাইনারিতেও আগুন। রাশিয়া থেকে তেল আনতো সেখানেও। দুই দেশে দুই তেলের শোধনাগারে আগুন স্রেফ কাকতালীয় নাকি অন্য খেলা? রোমানিয়া, প্লয়েস্তে
লুকোয়েল পেট্রোতেল রিফাইনারি। 20 অক্টোবর সেখানে মেইনটেন্যান্সের কাজ চলছিল। আচমকাই সুয়েজ সিস্টেমে বিস্ফোরণ। একজন গুরুতর জখম হন, আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে। পরিস্থিতি অবশ্য দ্রুত আয়ত্তে আনা হয়। সতেরোই অক্টোবর থেকে ওই রিফাইনারি বন্ধ ছিল, মেইনটেন্যান্সের কাজ চলছিল। সে কারণেই ক্ষয়ক্ষতি কম বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুর্ঘটনা ঘটল কিভাবে, কেন? হাঙ্গেরি সাজালোম বাত্তা এমওএল দানুবে রিফাইনারি। 20 অক্টোবরই ম্যাটেরিয়াল প্রসেসিং ইউনিটে কাজ চলছিল। আচমকায় সেখানে আগুন, কিন্তু সেই আগুনে ক্ষতি হয়েছিল ভালো রকম। রাত ভোর হয়ে যায় আগুন নেভাতে গিয়ে। কেউ আহত বা জখম না হলেও রিফাইনারির অন্তত 40% কাজের ক্ষমতা নষ্ট হয়েছে। আপাতত বন্ধ ওই রিফাইনারি। হাঙ্গেরির সবথেকে বড় তেল কোম্পানি এমওএল এর ওই রিফাইনারি। দ্রুজবা পাইপলাইনে রাশিয়ার তেল আসত সেখানে। রাশিয়ার তেল আমদানিতে ইউরোপে নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে রাশিয়া থেকে তেল কিনে শোধন করে তা বেচত হাঙ্গেরির ওই তেল কোম্পানি। তাতে বড় ধাক্কা। দুদেশের দুপ্রান্তে তেল শোধনাগারে আগুন। লিঙ্ক একটাই, রাশিয়া। নেহাতি কাকতালীয় নাকি ষড়যন্ত্র? দুর্ঘটনা নাকি পরিকল্পনা করে লাগানো হলো আগুন যাতে রাশিয়ার তেল নেটওয়ার্কে ধাক্কা দেয়া যায়? দুই অগ্নিকাণ্ডে আন্তর্জাতিক মহলে জোরদার ফিসফাস। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই রোমানিয়ার হাঙ্গেরির রিফাইনারি যেগুলোতে আগুন লাগানো হয়েছে সেটা প্ল্যানিং করে না দুর্ঘটনা, সে তো সময় বলবে, বা নাও বলতে পারে, কারণ এত বড় বড় বিষয় সবসময় সামনে আসে না। কিন্তু রাশিয়ার তেলকেই যে ইউক্রেন যুদ্ধের ইন্ধন হিসেবে পশ্চিমী দুনিয়া ধরে রেখেছে, আর সে কারণে ইউক্রেনও বারবার টার্গেট করছে রাশিয়ার তেল শোধনাগারগুলোকে। এই গতকালও রাশিয়ার অন্যতম বড় এই রসনেফটের একটা রিফাইনারিতে হামলা চালিয়েছে ইউক্রেনের ড্রোন। কিন্তু এই সব হামলা সত্ত্বেও তেল ব্যবসা চালাচ্ছে রাশিয়া, সৌজন্যে রাশিয়ার ছায়াবহর। রসনেফটের ওপর নিষেধাজ্ঞা, রসনেফটের রিফাইনারিতে হামলা। বিশেষজ্ঞরা সবকিছুকেই কাকতালীয় বলে মানতে নারাজ। অন্তত সুপরিকল্পিতভাবে টার্গেট করা চলছে রাশিয়ার তেল শোধনাগারগুলিকে। বুধবার রসনেফট রাজান অয়েল রিফাইনারিতে হামলা চালায় ইউক্রেন। তবে এই প্রথমবার নয়, আগেও একাধিকবার এই তেল শোধনাগারে ইউক্রেন হামলা করেছে। 2022 সাল থেকে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলোকে টার্গেট করেছে। এখনো পর্যন্ত রাশিয়ার 20টি রিফাইনারিতে হামলা চালিয়েছে ইউক্রেন। রয়টার্সের দাবি, ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্তত 17% তেল শোধনের ক্ষমতা কমে গিয়েছে। রাশিয়া পাল্টা গ্যাসোলিন উৎপাদন বাড়িয়ে দেশের বাজারে জ্বালানির সমস্যার বিকল্প পথ খোলার চেষ্টা করেছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির দাবি, এই পরিস্থিতি চলতে থাকলে পরের বছরের মাঝামাঝি রাশিয়ার তেল ব্যবসা প্রায় মুখ থুবড়ে পড়তে পারে। মুখ থুবড়ে পড়ার কথা ছিল আগেই, কিন্তু পরিস্থিতি রাশিয়া সামলাচ্ছে তার শ্যাডো ফ্লিট ট্যাঙ্কার দিয়ে। আমেরিকা আগে থেকেই ব্রিটেনের মতো একাধিক দেশ একাধিক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে রাশিয়ার ওপর। তা থেকেই বাঁচতে রাশিয়ার শ্যাডো ফ্লিট ট্যাঙ্কার বা রাশিয়ার ছায়াবহর। পুরনো জাহাজগুলো তৈরি হয় ছায়াবহর। নিষেধাজ্ঞা থেকে বাঁচতে রাশিয়ার লুকোনো সব জাহাজ, এই সব জাহাজে করে পাচার হয় তেল। কোন সংস্থার তেল তা জানার উপায় থাকে না। এক জাহাজ থেকে আর এক জাহাজে তেল স্থানান্তর করা হয়। রাতের অন্ধকারে লুকিয়ে পাড়ি দেয় ছায়াবহর। অভিযোগ, এই সব জাহাজ থেকে ড্রোন হামলা চালায় রাশিয়া। 1400-র বেশি এরকম ট্যাঙ্কার রয়েছে রাশিয়ার। ফলে নিষেধাজ্ঞা চাপালেও লুকিয়ে একাধিক শেল কোম্পানি তৈরি করে তেল চলে যায় দেশ থেকে দেশান্তরে। কার জাহাজ, কোথাকার তেল, কোথায় বা গন্তব্য,
এসব ধরার উপায় থাকে না। কিন্তু এভাবে আর কতদিন, এভাবে ভারতও বা কতদিন সামলাতে পারবে? প্রশ্ন জোরালো হচ্ছে আরো। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। হাঙ্গেরিতে রাশিয়ার তেল সেখান থেকে রিফাইন হয়ে ইউরোপের বাজারে অথবা রোমানিয়াতে ভারতে তেল আসছে রাশিয়ার, তা আবার চলে যাচ্ছে অন্য দেশে। রয়েছে শ্যাডো ফ্লিট, মাকড়সার জালের মতন ছড়ানো রাশিয়ার তেল নেটওয়ার্ক ভাঙা কি সহজ? রাশিয়ান অয়েল যেরকম ডাইরেক্টলি বিক্রি হয় মার্কেটে, সেই রকমই রাশিয়ান অয়েল মাল্টি চ্যানেলের মধ্যে দিয়ে বিক্রি হয়। শুধু তাই নয়, রাশিয়ার যে ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে তাতে এত বড় বড় পারচেসার আছে এবং তাদের এত রকমের ডিসকাউন্ট টোকেনিং আছে, যেহেতু এই ফ্যাক্টরগুলো খুব ইম্পর্টেন্ট, তার জন্যে রাশিয়ান অয়েল যারা কেনে তারা আবার সেই রাশিয়ান অয়েলকে বিভিন্ন রকমভাবে রিফাইন করে বিভিন্ন দেশে বিক্রি করে। এই অবস্থায় ট্রাম্প বারবার দাবি করছেন মোদির সঙ্গে তার কথা হয়েছে, মোদির সঙ্গে কথা হয়েছে, ভারত রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দেবে, সেই শর্তে ভারতের ওপর থেকে শুল্ক কমানো হতে পারে বলেও জোর খবর। ফলে ভারত যে রাশিয়ার তেল কেনা নিয়ে এতদিন কড়া অবস্থা নিয়েছিল তার কি হবে তা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু দেশের ভেতরেই। Modi is a great man. That he loves Trump. Now, I don't know if the word love, I don't want you to take that any different. I don't want to destroy his political career, okay? But you have to understand, I've watched India for years. It's an incredible country. And every single year you'd have a new leader. I mean, some would be in there for a few months, and this was year after year after year. And my friend has been there now for a long time, and he's assured me there will be no oil purchased from Russia. ট্রাম্প বারবার দাবি করেছেন রাশিয়া থেকে তেল কেনা কমাবে ভারত, তারপর নানান ঘটনা প্রবাহ। মাথা নোয়াবে নয়াদিল্লি? আমাদের বন্ধু রাশিয়া এবং আমরা রাশিয়ার সঙ্গে তেল কিনবো কিনা সেটা আমরাই সিদ্ধান্ত নেব। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার একই কথা বলে চলেছেন, ক্রমাগত বলছেন, এবং উনি দাবি করেছেন ওনার সঙ্গে নরেন্দ্র মোদীর কথা হয়েছে। আমার মনে হয় এগুলো একটু ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি বা তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন জানায়। কিন্তু তার সঙ্গে এটাও ঠিক, ভারতের অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনো। অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিষয়টা পরিষ্কার করা উচিত যে সত্যি সত্যি ওনার সঙ্গে কোনো কথা ডোনাল্ড ট্রাম্পের হয়েছে কিনা, এবং ডোনাল্ড ট্রাম্পকে উনি প্রতিশ্রুতি দিয়েছেন কিনা যে এই বছরের শেষের মধ্যে, অর্থাৎ 2 মাসের মধ্যে আমরা রাশিয়ার থেকে তেল আমদানিটাকে 40% নামিয়ে আনবো। মানে এখন যে আমদানি করি তার 40% আমদানি করব, এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ওটা একেবারে শূন্য করে দেওয়া হবে। এটা নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখেই কথাটা বলতে হবে। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা চায় তেলের বাজারে তাদের দাদাগিরিটাই থাকুক, ইউক্রেনকে অজুহাত খাড়া করে তাই রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা। যদিও ইউএসএ ভীষণভাবে চায় রাশিয়ার এই মার্কেট থেকে চলে যাওয়াটা প্রয়োজনীয়, এবং ইউএসএ ভীষণভাবে চায় এই গোটা মার্কেটটা শুধু তাদের কেন্দ্রিক হোক, তাই জন্যেই তারা বারবার পিসকে সামনে রেখে রাশিয়ার অয়েল ইকোনমিক্সে আঘাত করতে চাইছে। এবং এটা আরেকটা পদ্ধতি যেখানে তারা স্যাংশনের মধ্যে দিয়ে রাশিয়ার বিগেস্ট দুটো রিফাইনারির উপরে কোয়েশ্চেন মার্ক এনে দিল গোটা বিশ্বের কাছে। রাশিয়ার জটিল তেল নেটওয়ার্ক, সঙ্গে প্রত্যেক দেশের নিজের নিজের স্বার্থ। শেষমেশ হয়তো আমেরিকা সফল হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদি কেউ মনে করে ইন্ডিয়াকে ব্যাকফুটে এনে দেবে বা রাশিয়াকে ব্যাকফুটে নিয়ে যাবে, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এবং এই থিওরিটা ন্যারেটিভ ওয়াইজ খুব সুমধুর হলেও প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে যখন যাবে, ইন্ডিয়ার এই মাল্টি লেয়ার ট্রানজ্যাকশনাল পলিসি ইন্ডিয়াকে বাঁচিয়ে দেবে। হয়তো সাময়িক আঘাত এলেও এতে আসতে পারে, কিন্তু ইন্ডিয়ার যেহেতু ইউরোপে প্রচুর পারচেসার আছে, মানে যারা রাশিয়ান অয়েলটাকে ইন্ডিয়ায় ঢোকার পরে রিফাইন হয়ে সেটাকে কেনে, সেই পারচেসারদের ডিমান্ডকে সামনে রাখলে সেই পারচেসাররা কিন্তু G7, সেই পারচেসাররাও কিন্তু G20-র মেম্বার। তারা যদি দেখে যে তাদের দেশের অয়েলের ঘাটতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই ধরনের অযাচিত স্যাংশন, তাহলে কিন্তু তারাও ব্যাকফুটে চলে যাবে রিগার্ডিং সাপোর্ট টু ইউএসএ।
কূটনীতি আর অর্থনীতির জটিল কুটিল খেলা। মালয়েশিয়ার আসিয়ান সামিটে আরও অনেক বিষয়ের সামনে আসতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ফলে একেবারে রাশিয়ার তেল বর্জন করা সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দেখুন, ইন্ডিয়ার উপরে কি এফেক্ট হবে রাশিয়ার এই অয়েল স্যাংশনের মধ্যে, সেটা বলতে গেলে আমাদের কিছু বছর ফিরে যেতে হবে, যেখানে শরদিন্দুবাবুর লেখা ব্যোমকেশের একটি গল্প ছিল মাকড়সার রস। অর্থাৎ মাকড়সার রসটা বিভিন্ন রকম মানুষ ঘরে ঢোকা থেকে আটকাতে চাইলেও, এমনকি ব্যোমকেশ নিজে আটকাতে চাইলেও বহু লোক বুঝতেই পারেনি যে অ্যাকচুয়াল মাকড়সার রসটা আসছে কোথা থেকে। আমি কেন এই উদাহরণটা দিলাম, তার কারণ আমাদের ডাইরেক্টলি এই দুটো সংস্থা থেকে যদি আমরা তেল নাও কিনি, কিন্তু আমরা এটা সুপ্রতিষ্ঠিত করতে পারি যে এই দুটো সংস্থা আরও হাজার ছোট ছোট সংস্থাকে অয়েল বিক্রি করছে, এবং আমরা সেই হাজার ছোট ছোট সংস্থার সাথে ডিল করে যদি অয়েল কিনতে থাকি, তাহলে কিন্তু আমেরিকার এই স্যাংশন আমাদের উপরে এফেক্টিভলি কাজে আসবে না। তবে একটা বিষয়, এখানে কিন্তু সমস্ত বিষয় থেমে থাকছে না। ইউরোপিয়ান ইউনিয়নের টপ ডিপ্লোম্যাট কাজা কালাস তিনি জানিয়েছেন রাশিয়ার যে এই মুহূর্তে যে স্যাংশন চাপানো হয়েছে, এছাড়াও আরও সার্বিক নিষেধাজ্ঞার প্রস্তুতি চলছে, এবং এই নিয়ে এবার ইউরোপ একমত। কারণ ইউরোপ রাশিয়াকে আরও বেশি করে থ্রেট বলে মনে করছে। রাশিয়ার সমস্ত ব্যাংক, ক্রিপ্টো এক্সচেঞ্জ, ভারত আর চীন সহ অন্যান্য দেশে রাশিয়ার যা অ্যাসেট, সমস্ত কিছুর ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করতে একমত তারা। আগামী কয়েকদিন খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ট্রাম্প না পুতিন, কলার তোলা থাকবে কার, সেদিকে নজর থাকবে অবশ্যই। আর নজর রাখতে হবে আমরা কি করব এই জায়গা থেকে। কারণ ভারতকে চীনের বিরুদ্ধে ব্যবহারের যে মার্কিন চেষ্টা, তা জলে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় ভারত আমেরিকাকে যে আর কোনোদিনও বিশ্বাস করতে পারবে না, তা এক প্রকার নিশ্চিত। এই অবস্থায় প্রবল বড় দাদাদের টানা পড়ে নে ভারত কি করে, নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।